হ্যালো স্টুডেন্টস, তোমরা ভালো আছো নিশ্চয়ই। সবাই ভালো আছোই আশা করি। আজকে আমরা একটা নতুন লেসন স্টার্ট করব, লেসন 5, আওয়ার রান অ্যাওয়ে কাইট। রান অ্যাওয়ে কাইট নামকরণটাতেই বুঝতে পারছো কোনো একটা ছিঁড়ে যাওয়া ঘুড়ির গল্প। অসাধারণ একটা গল্প, লেখা লুসি মড মন্টগোমারি। তা উনি একজন লেখিকা। এই গল্পটা আসলে রিলেশনশিপ, ফ্যামিলির মধ্যে যে রিলেশান থাকে বিভিন্ন রিলেটিভসের সঙ্গে, সেগুলো অনেক সময়ই চাপা পড়ে যায়, অনেক সময়ই বিচ্ছিন্ন হয়ে যায়। কিন্তু এখানে আমরা দেখতে পাবো একটা কাটা ঘুড়ি সে কিন্তু একটা ফ্যামিলিকে রিইউনাইটেড করে দিল। যারা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল তারা আবার সবাইকে ফিরে পেল। এখানে সেই গল্পটার কথাই পড়ব। তার আগে আমরা প্রথমে জেনে নেব যে লুসি মড মন্টগোমারি সম্পর্কে কিছু কথা। উনি 1874 সালে জন্ম এবং 1942 সালে ওনার মৃত্যু। তিনি একজন ক্যানাডিয়ান অথর ছিলেন, অর্থাৎ কানাডার একজন লেখিকা। তার অনেক উপন্যাস আছে, উপন্যাসের সিরিজ আছে, তার জন্যই তিনি বিখ্যাত। তার মধ্যে অ্যান অফ গ্রিন গ্যাবলস, এটা একটা বিখ্যাত নভেল। তিনি লিখেছিলেন নিউমারাস নভেলস, মানে অনেক উপন্যাস লিখেছিলেন, কবিতা পোয়েমস লিখেছিলেন, শর্ট স্টোরিজ লিখেছিলেন, ছোট গল্প। এবং শি ওয়াজ মেড অ্যান অফিসার অফ দ্য অর্ডার অফ দ্য ব্রিটিশ এম্পায়ার ইন 1935। 1935 সালে তিনি ব্রিটিশ এম্পায়ারের অর্ডারের একজন অফিসার পদে নিযুক্ত হয়েছিলেন। এই যে ছোট গল্পটা, দিস শর্ট স্টোরি, এটা কি সম্পর্কে না, এটা একটা ব্রাদার এবং একজন সিস্টার, অর্থাৎ একটি ভাই এবং একটি বোনের গল্প, যারা বসবাস করত একটি আইসোলেটেড আইল্যান্ড, মানে একটি বিচ্ছিন্ন দ্বীপ, মেন দ্বীপ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া একটা দ্বীপে বসবাস করত, উইথ দেয়ার ফাদার, তাদের বাবার সঙ্গে। হু থ্রু এ সিরিজ অফ ইনসিডেন্টস, যিনি বেশ কিছু ঘটনার মধ্য দিয়ে গেট রিইউনাইটেড উইথ দেয়ার লং লস্ট রিলেটিভস, যিনি রিইউনাইটেড হয়েছিলেন, মানে পুনরায় মিলিত হয়েছিলেন, যেটা আমি বললাম যে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পরে আবার উনি একত্রিত হয়েছিলেন তার লং লস্ট রিলেটিভসদের সঙ্গে, অর্থাৎ দীর্ঘদিন ধরে হারিয়ে যাওয়া যে সমস্ত আত্মীয় পরিজন, তাদের সঙ্গে আবার তিনি একত্রিত হয়েছিলেন। ইট ইজ এ টাচিং টেল, এটা একটা মর্মস্পর্শী গল্প যেটা আন্ডারলাইন্স দ্য ভ্যালু অফ রিলেশনশিপস, যেটা আমাদেরকে একটা সম্পর্কের যে কী মূল্য সেটা আমাদেরকে বলে। শুরু করছি ইউনিট 1। আমি প্রথমে রিডিং বলবো, রিডিং বলতে বলতে কিন্তু মানেটা বলতে বলতে যাব। অফকোর্স মানে অবশ্যই, দেয়ার ওয়াজ নো বডি, কেউই সেখানে ছিল না, ফর আস আমাদের সঙ্গে, টু প্লে খেলার জন্য, উইথ অন দ্য বিগ হাফ মুন, অর্থাৎ বিগ হাফ মুন হচ্ছে ওই দ্বীপটার নাম, যে দ্বীপটাতে ওই আইসোলেটেড আইল্যান্ড বলা হলো, বিচ্ছিন্ন দ্বীপ, যে দ্বীপে তারা বসবাস করত, সেই দ্বীপে খেলার মতো তাদের সঙ্গে আর কেউই ছিল না। মানে আমাদের সঙ্গে খেলার মতো কেউই ছিল না ওই দ্বীপে। আমাদের সঙ্গে মানে আমরা কে? ওই যে দুই ভাই বোনের কথা বলা হলো, ব্রাদার অ্যান্ড সিস্টার, তারা। উই জাস্ট হ্যাড টু মেক দ্য মোস্ট অফ ইচ আদার, আমরা সেই জন্য কী করতাম, একে অপরের সঙ্গেই খেলতাম এবং ওইভাবেই আমরা থাকতাম। উই লিভ অন দ্য বিগ হাফ মুন আইল্যান্ড, আমরা বসবাস করতাম বিগ হাফ মুন দ্বীপটাতে। উই অ্যান্ড ফাদার অ্যান্ড ক্লডস, উই মানে কে না, বাবা, ক্লড এবং যে লেখিকা ওনার কথা বলা হচ্ছে। লেখিকা হচ্ছে আমি, ক্লড হচ্ছে ওর ভাই এবং বাবা, এই তিনজনে মিলে থাকতাম। তার সঙ্গে পরে আরও কিছু অ্যাড হয়েছিল, অ্যান্ড আন্ট এস্থার, পিসি এস্থার, মিমি অ্যান্ড ডিক। মিমি আর ডিক হচ্ছে পিসির দুই ছেলে মেয়ে।
ইট ইউজ টু বি অনলি ফাদার অ্যান্ড ক্লড অ্যান্ড আই। তবে নর্ম্যালি আমরা থাকতাম বাবা, ক্লড এবং আমি। এই যে পিসি এবং তার দুই ছেলে মেয়ে, এদেরকে পরে খুঁজে পাওয়া যাবে, গল্পটা পড়তে পড়তে আমরা বুঝতে পারবো, কিন্তু আপাতত ওরা তিনজনই থাকতো, বাবা এবং দুই ভাই বোন। ইট ইজ অল অন অ্যাকাউন্ট অফ দ্য কাইট। এই যে আমরা পিসিকে, পিসির ছেলে মেয়েকে, সব কিছুকে পেয়েছিলাম, অন অ্যাকাউন্ট অফ মানে কারণ, এই কারণে। কিসের জন্য? না, কাইটের কারণে, একটা ঘুড়ির জন্য পেয়েছিলাম। দ্যাট দেয়ার আর মোর অফ আস। আরও এই যে বেশি কয়েকজনকে আমরা পেয়েছিলাম, পিসিকে, তার ছেলে মেয়েদেরকে, এগুলো সবই পেয়েছিলাম কিন্তু ওই ঘুড়ির কারণে। দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু টেল ইউ অ্যাবাউট। আর এইটা নিয়েই আমি এখন বলবো। ফাদার ইজ দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস। বাবা ছিলেন ওই বিগ হাফ মুন যে দ্বীপটা, সেই দ্বীপে একটা বড় লাইট হাউস ছিল। লাইট হাউস মানে একটা পিলারের উপরে লাগানো এক লাইট, যেটা দিয়ে জাহাজের দিক নির্ণয় করানো হতো, দিক নির্ণয় করতে সাহায্য করা হতো ওই আলোটার মাধ্যমে। সেটা হচ্ছে লাইট হাউস। সেই বিগ হাফ মুনের যে লাইট হাউসটা ছিল, সেই লাইট হাউসের রক্ষক ছিলেন, কিপার হিসেবে উনি কাজ করতেন ওনার বাবা। আই অ্যাম 11 ইয়ার্স ওল্ড। আমার বয়স 11, আর ক্লড ইজ 12, আর ক্লডের বয়স 12 বছর। ইন উইন্টার, শীতকালের দিনে, হোয়েন দ্য হারবার ইজ ফ্রোজেন ওভার। যখন শীতকালের দিনে, হারবার মানে পোতাশ্রয়, যেখানে জাহাজগুলোকে নোঙর করা হতো, সেইটা পোতাশ্রয়। তা সেইটা শীতকালের দিনে যখন ফ্রোজেন ওভার হয়ে যেত, পুরোপুরি বরফ হয়ে যেত, বরফে জমে যেত, উই অল মুভ ওভার টু দ্য মেনল্যান্ড। তখন আমরা সবাই সেই মূল ভূখণ্ডে ফিরে যেতাম। মানে বাবা আর দুই ভাই বোন, ওরা কিন্তু বিচ্ছিন্ন যে দ্বীপটাতে, মানে বিগ হাফ মুন জায়গাটাতে যেখানে থাকতেন, সেই জায়গাটা থেকে কিন্তু শীতকালে এমনই বরফ হয়ে যেত, জলটা জমে যেত, ওই হারবারটা পুরো ফ্রোজেন হয়ে যেত, যে কারণে ওরা কিন্তু শীতকাল এলেই চলে যেত মূল ভূখণ্ডে। অ্যাজ সুন অ্যাজ স্প্রিং কামস ব্যাক, এবং যখন আবার বসন্ত ফিরে আসতো, উই সেল অন আওয়ার টাউন ডিয়ার আইল্যান্ড, তখন আমরা কিন্তু আবার ফিরে আসতাম। কাম ব্যাক মানে ফিরে আসতাম। উই সেল টু আওয়ার ওন ডিয়ার আইল্যান্ড, আমাদের সেই নিজেদের প্রিয় দ্বীপে আবার ফিরে আসতাম। দ্য ফানি পার্ট ইউজ টু দ্যাট পিপল অলওয়েজ পিটিড আস হোয়েন দ্য টাইম কেম ফর আস। মজার ঘটনাটা হচ্ছে, ওই যে মূল ভূখণ্ডে যেখানে আমরা যেতাম শীতকালের দিনে, সেখানকার লোকজনেরা সর্বদাই আমাদের ওপরে করুণা করত। হোয়েন দ্য টাইম কেম ফর আস, যখন আমাদের ওই দ্বীপ থেকে চলে আসার টাইম হতো, মানে বসন্তকালে যখন আমরা ওখানটা ছেড়ে চলে আসতাম, তখন ওখানকার লোকেরা, যেখানে গিয়ে এতদিন ধরে ছিলাম, মূল ভূখণ্ডের লোকেরা, তারা আমাদের উপর একটু করুণা দেখাতো যখন আমরা কেম ফর আস টু রিটার্ন, যখন আমরা ফিরে আসতাম। দে সেড উই মাস্ট বি সো লোনসাম ওভার দেয়ার। তারা বলতো যে এবার তো তোমরা সব একা হয়ে যাবে, মানে আবার সেই নিজেদের দ্বীপে ফিরে এসে একা লোনসাম হয়ে থাকা। উইথ নো আদার চিলড্রেন নিয়ার আস, আমাদের কাছাকাছি যেহেতু আর কোনো শিশুই ছিল না, কোনো বাচ্চারা ছিল না, তাহলে আমরা এখানে এসে আবার একা হয়ে যাব। অফকোর্স ক্লড অ্যান্ড আই উড হ্যাভ লাইক টু হ্যাভ সামওয়ান টু প্লে উইথ আস। অবশ্যই ক্লড আর আমি চাইতাম, উড হ্যাভ লাইকড পছন্দ করতাম, যে টু হ্যাভ সামওয়ান, কেউ একজন অন্তত যদি থাকতো, টু প্লে উইথ আস, যে আমাদের সঙ্গে খেলবে। কিন্তু ইট ইজ হার্ড টু রান পাইরেট কেভস। পাইরেট কেভস যে জলদস্যুদের গুহা, এটা একটা খেলার নাম, দুজনে দুজনে সেটা খেলা যায় না, সেই জন্য বলা হচ্ছে ইট ইজ হার্ড, এটা খুবই কঠিন দুজনে দুজনে পাইরেটস কেভস খেলাটা খেলা। অ্যান্ড দ্য থিংস লাইক দ্যাট, এবং ওই রকমের আরও কিছু খেলা ওই উইথ অনলি টু, দুজনে মিলে খেলা সম্ভব নয়। বাট উই ইউজ টু কোয়ারল এ গুড, কিন্তু আমরা ওখানে গিয়ে ঝগড়া হতো, যখন আমরা মেনল্যান্ডে যেতাম অন্য শিশুদের সঙ্গে শীতকালে, আমাদের কিন্তু ঝগড়া হতো। উই ইউজ টু কোয়ারল, ইউজ টু মানে প্রায়ই হতো ঝগড়া, এবং ওই মেনল্যান্ডে গিয়ে শিশুদের সঙ্গে, আরও বাচ্চাগুলোর সঙ্গে শীতকালে ঝগড়া হতো। সো ইট ওয়াজ পারহ্যাপস জাস্ট অ্যাজ ওয়েল দ্যাট দেয়ার ওয়ার
নান অফ দেম অন দ্য বিগ হাফ মুন। সত্যিকারেরই এটা সম্ভবত ঠিকই যে এই বিগ হাফ মুন আইল্যান্ডে এসে আমাদের সঙ্গে আর কেউই ছিল না। ক্লড অ্যান্ড আই হ্যাভ নেভার কোয়ার্লড। কিন্তু ক্লড আর আমি কখনো ঝগড়াও করতাম না। কোয়ার্ল মানে ঝগড়া করা। টু বি শিওর, ফাদার ডিড নট সিম টু হ্যাভ এনি রিলেশনস এক্সেপ্ট আস। এটা ঠিক যে বাবার ডিড নট সিম মানে মনে হতো না টু হ্যাভ এনি রিলেশন, কোনো সম্পর্ক আছে, এক্সেপ্ট আস, আমরা এই দুই ভাই বোন ছাড়া বাবার আর কারুর সঙ্গে যে কোনো প্রকার রিলেশন আছে এটা মনে হতো না। দিস ইউজ টু পাজল ক্লড অ্যান্ড মি। এই যে আমাদের আর কেউ রিলেটিভস নেই, এইটা পাজল করে দিত, মানে বিভ্রান্তে ফেলে দিত ক্লডকে আর আমাকে। কেন আমাদের কেউ নেই? এভরিবডি অন দ্য মেনল্যান্ড হ্যাড এ রিলেশন। ওই মেনল্যান্ডে যে মূল ভূখণ্ডের কথা বলছি সেখানে প্রত্যেকেরই কেউ না কেউ পরিচিত মানুষ, আত্মীয় পরিজন ছিল। হোয়াই হ্যাড নট উই? তাহলে আমাদের নেই কেন? এই প্রশ্নটা আমার আর ক্লডের মনে, মানে লেখিকা এবং ক্লডের মনে প্রায়ই আসতো। ওয়াজ ইট বিকজ উই লিভড অন অ্যান আইল্যান্ড? তাহলে এর কি কারণ যে বিকজ শুধু কি এই কারণে যে উই লিভড অন অ্যান আইল্যান্ড, আমরা একটা দ্বীপে বাস করি, সেই জন্য আমাদের কোনো আত্মীয় পরিজন নেই? উই থট ইট উড বি সো জলি টু হ্যাভ অ্যান আঙ্কেল অ্যান্ড আন্ট অ্যান্ড সাম কাজিনস। আমরা প্রায়ই ভাবতাম, এবং এটা খুবই আনন্দের হতো। জলি মানে আনন্দ, আর থট মানে ভাবা। আমরা প্রায়ই ভাবতাম যে এটা খুবই আনন্দের হতো যদি টু হ্যাভ অ্যান আঙ্কেল অ্যান্ড আন্ট, যদি আমাদের কোনো কাকা, কোনো পিসি কেউ থাকতো আমাদের, অ্যান্ড সাম কাজিনস, এবং কিছু খুড়তুতো জেঠতুতো ভাই বোন যদি কেউ থাকতো, এটা আমাদের খুবই ভালো লাগতো। কাজিনস মানে ভাই বোন। ওয়ান্স উই আস্কড ফাদার অ্যাবাউট ইট। একবার আমরা জিজ্ঞাসা করেছিলাম বাবাকে এটা নিয়ে, যে আমাদের কেন কোনো আত্মীয় পরিজন নেই, এটা সম্পর্কে জিজ্ঞেস করেছিলাম। বাট হি লুকড সো সরফুল। কিন্তু তাকে দেখিয়েছিল এতই দুঃখিত যে উই হ্যাড নট, যে আমাদের মনে হয়েছিল কেন আমরা জিজ্ঞাসা করলাম, মানে এটা জিজ্ঞাসা না করলেই ভালো হতো। বাবাকে এতটাই দুঃখিত দেখিয়েছিল এটা জিজ্ঞাসা করার জন্য। হি সেড ইট ওয়াজ অল হিজ ফল্ট। তিনি বলেছিলেন এটা তারই ত্রুটি বা তারই দোষ। ভাই বোন, তার যে কোনো আত্মীয় পরিজন নেই তার দোষ উনি তার নিজের ঘাড়েই নিয়েছিলেন, বলেছিলেন যে এটা তার নিজের জন্যই হয়েছে। ক্লড অ্যান্ড আই ডিড নট আন্ডারস্ট্যান্ড হোয়াট হি মেন্ট। ক্লড আর আমি একেবারেই বুঝতে পারিনি যে উনি কী বোঝাতে চেয়েছিলেন, যে ওনার জন্যই হয়েছে মানে উনি কী বোঝাতে চেয়েছিলেন, সেটা আমরা বুঝতে পারিনি। আজকে এইটুকুই বললাম। তোমরা ভালো করে রিডিং পড়ে, আমি যতটা মানে বোঝানোর চেষ্টা করলাম, মানেটাকে তোমরা ভালোভাবে রিডিং পড়বে, তারপরে এই ওয়ার্ড মানেগুলো দেখবে কিন্তু সবটাই রেডি হয়ে যাবে। এবং এরপরে আমরা কিন্তু ইউনিট 2 যেটা আছে সেটা পড়ব, এবং এই যে কম্প্রিহেনশন এক্সারসাইজের যে কোশ্চেনগুলো আছে সেগুলোও কিন্তু সলভ করে নেব।